বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অ্যালামন্ডা গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা। তোমাদের বাগানের অ্যালামন্ডা গাছগুলোতে কি এখনো পর্যন্ত ফুলের কুঁড়ি আসছে না? এই প্রচণ্ড গরমে কি গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে? তাছাড়া অ্যালামন্ডা গাছ প্রতিস্থাপন করেছো, কিন্তু সেই অ্যালামন্ডা গাছের কোনো রকম কি কোনো গ্রোথ নেই? যদি এই সমস্যাগুলো তোমাদের বাগানের অ্যালামন্ডা গাছে হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া জৈব তরল খাবার প্রয়োগ করে দেখাবো, যে খাবার প্রয়োগ করে গাছের পাতা হবে সবুজ এবং সতেজ, তার সাথে সাথে গাছের প্রত্যেকটা ডালে আসবে অগণিত কুঁড়ি। বাগানে যদি অ্যালামন্ডা গাছ থেকে থাকে অথবা যদি নতুন অ্যালামন্ডা গাছ এনে প্রতিস্থাপন করতে চাইছো, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, অ্যালামন্ডা হলো আমাদের বাগানের গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন একটি ফুলের গাছ। বিভিন্ন কালারের পাওয়া যায় এই অ্যালামন্ডা গাছ। অ্যালামন্ডা গাছ লতানো এবং ঝোপালো দুই ধরনের পাওয়া যায়। তোমরা তোমাদের বাগানে যেমন অ্যালামন্ডা গাছ প্রতিস্থাপন করতে চাইছো তেমনই কিন্তু প্রতিস্থাপন করতে পারবে। খুব সহজ পরিচর্যায় বাগানে প্রচুর পরিমাণে ফুল ফোটে যে গাছে, সেটা হলো অ্যালামন্ডা। বন্ধুরা, যদি তোমাদের বাগানে অ্যালামন্ডা গাছ না থাকে, তাহলে এই সময় নার্সারি থেকে অ্যালামন্ডা গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করতে পারো, অথবা কোথাও থেকে একটা ডাল সংগ্রহ করে এনে এই গাছের ডাল থেকেও কিন্তু তোমরা খুব সহজে চারা গাছ তৈরি করে নিতে পারবে। একটা ছোট্ট পেন্সিল সাইজের ডাল তোমরা যদি বালির মধ্যে প্রতিস্থাপন করে রেখে দাও ছায়া জায়গায়, তাহলে কয়েকদিনের মধ্যেই কিন্তু এই গাছের ডাল থেকে খুব সহজেই চারা তৈরি করা যায়। চারা তৈরি করার পর সমপরিমাণ মাটি এবং কম্পোস্ট এবং 20% লাল মোটাদানার বালি একসাথে মিশিয়ে এই গাছের চারা তোমরা প্রতিস্থাপন করবে। খুব সহজে এই গাছের ভালো বৃদ্ধি হবে। যদি তোমরা নার্সারি থেকে চারা কিনে এনে থাকো, তাহলে এই ধরনের মাটিতেই কিন্তু তোমরা প্রতিস্থাপন করতে পারবে। যদি বাগানে পুরনো অ্যালামন্ডা গাছ থেকে থাকে, তাহলে তোমরা এই মুহূর্তে অ্যালামন্ডা গাছকে কোথায় রাখবে? বন্ধুরা, অ্যালামন্ডা গাছ যেহেতু গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন ফুলের গাছ, তাই ফুল সানলাইট খুব ভালোবাসে। তবে যদি গাছের পাতা হঠাৎ করেই দেখা যায় যে প্রচুর পরিমাণে হলুদ হয়ে ঝরে পড়ছে, তাহলে এমন একটা জায়গায় এই গাছকে রাখবে যেখানে সকাল থেকে সকাল 10টা বা 11টা পর্যন্ত রোদ্দুর আসে। তারপর গ্রিন নেটের ছায়ায় অথবা কোনো শেডি জায়গায় রাখবে। তাহলে দেখবে গাছের গ্রোথ ভালো আছে এবং গাছের পাতা কিন্তু আর হলুদ হয়ে ঝরে পড়ছে না, এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়িও আসবে। কিন্তু যে সমস্ত ছোট চারা গাছ নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করেছো সবেমাত্র কয়েকদিন হয়েছে, সেই গাছগুলোকে কিন্তু এই মুহূর্তের অতিরিক্ত রোদ্দুরে একেবারেই রাখা যাবে না। অতিরিক্ত রোদ্দুরে ছোট চারা গাছকে রাখলে সেই চারা গাছকে কিন্তু বাঁচাতে পারবে না, কারণ মিডিয়া খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই অতিরিক্ত রোদ্দুরের কারণে, এবং মিডিয়া শুকিয়ে গেলে ছোট গাছের শিকড়ও খারাপ হয়ে যাবে এবং ধীরে ধীরে সম্পূর্ণ গাছটা কিন্তু মারা যাবে। তবে বড় গাছের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। বন্ধুরা, যদি দেখা যায় যে গাছের পাতা অতিরিক্ত মাত্রায় হলুদ হয়ে যাচ্ছে, গাছ ছায়ায় রাখা সত্ত্বেও গাছের পাতা যদি হলুদ হয়ে যাচ্ছে, তাহলে প্রথমে লক্ষ্য করবে যে গাছের কোন পাতাগুলো হলুদ হচ্ছে। যদি দেখো যে পুরনো পাতাগুলো হলুদ হচ্ছে, তাহলে কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু যদি দেখা যায় যে গাছের নতুন পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাহলে 1 লিটার ঠান্ডা জলের মধ্যে 2 গ্রাম হিউমিক অ্যাসিড এবং 2 গ্রাম এপসাম সল্ট ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ায় কিছুটা পরিমাণ প্রয়োগ করবে এবং গাছের পাতায়ও কিছুটা পরিমাণ প্রয়োগ করবে। বন্ধুরা, এরপর যে কাজটা আমাদের করতে হবে, টবের মিডিয়াতে যে আগাছা থাকবে সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে এবং টবের মাটি প্রতি মাসে 2 বার করে খুশে দিতে হবে। এই মুহূর্তে অতিরিক্ত গরমে টবের মাটি যেন একেবারে ফেটে না যায়, মাটির উপরের লেয়ারে যেন কখনো শ্যাওলা না জমে। মাটি যদি আমরা প্রতি মাসে 2 বার করে খুশে দিই, তাহলে মাটির মধ্যে শিকড়ের মধ্যে আলো বাতাস পৌঁছাবে এবং যার ফলে গাছের শিকড় ভালো থাকবে। এই গ্রীষ্মকালেও কিন্তু আমাদের বাগানের অনেক গাছ শিকড় পচে গিয়ে মারা যায়। এই প্রচণ্ড গরমে আমাদের আরও একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, টবের মাটি যেন ময়েশ্চার থাকে। তবে ময়েশ্চার রাখার আগে একটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, টবের ড্রেনেজ সিস্টেম যেন ঠিক থাকে। টবের ড্রেনেজ সিস্টেম যদি ঠিক থাকে, তাহলে আমরা যদি প্রতিদিনও গাছে জল প্রয়োগ করি, তাহলে টবের মিডিয়াতে জল জমে থাকবে না। কারণ অনেক সময় এই প্রচণ্ড গরমে একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করা যায়, টবের নিচের দিকের মাটি ভেজা হয়ে থাকে কিন্তু ওপরের দিকের মাটি শুকিয়ে যায়। তখন আমরা অনেকেই যে ভুলটা করি, সামান্য সামান্য পরিমাণ জল প্রয়োগ করি, যার ফলে গাছের কাণ্ড কিন্তু পচে যায়। তাই যখনই দেখবে যে গাছের পাতা ঝিমিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ভরপুর মাত্রায় জল প্রয়োগ করবে, এবং সেটা কিন্তু সন্ধ্যার সময় অথবা সকালবেলা। খুব বেশি রোদ্দুরে জল অতিরিক্ত প্রয়োগ করবে না।
এছাড়া একটা কাজ করতে হবে, এই সময় প্রত্যেকটা টবের মিডিয়াতে মালচিং করতে হবে। যে সমস্ত গাছ গ্রিন নেটের ছায়া আছে সেই সমস্ত গাছে মালচিং করার প্রয়োজন নেই, কিন্তু যে সমস্ত গাছ ফুল সানলাইটের মধ্যে থাকে প্রত্যেকটা গাছে কিন্তু এই মুহূর্তে মালচিং করবে। তো মালচিং করার জন্য বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, শুকনো পাতা, গাছের শুকনো পাতা, কোকোপিট। তবে সব থেকে ভালো যে জিনিসটা সেটা হলো কোকো চিপস। বাড়িতে নারকেল যখন তোমরা কিনে আনো সেই নারকেলের খোসাগুলো ফেলে দেবে না, ছোট ছোট টুকরো করে কেটে তোমরা কিন্তু এইভাবে গাছের মালচিং করবে। তাছাড়া বন্ধুরা তোমরা পিচবোর্ড কাগজ দিয়েও কিন্তু মালচিং করতে পারো। যে সমস্ত অনলাইন শপিং আমরা করি, অনলাইন শপিং করার পর যে সমস্ত কার্ডবোর্ড আমরা ফেলে দিই সেগুলো দিয়ে কিন্তু তোমরা মালচিং করতে পারবে। বন্ধুরা এবার আসি গাছের খাবারের কথায়। এই অতিরিক্ত গরমে আমরা গাছে কি খাবার প্রয়োগ করব? অতিরিক্ত গরমে গাছের পাতা যখন হলুদ হয়ে যায় তখন আমরা অতিরিক্ত খাবার কিন্তু গাছে প্রয়োগ করব না, অতিরিক্ত গরমে লিকুইড খাবার গাছে প্রয়োগ করব। প্রত্যেক মাসে অন্তত একবার জৈব মিশ্র সার প্রথমের দিকে প্রয়োগ করবে, এরপর গাছে লিকুইড খাবার প্রয়োগ করতে থাকবে। তো লিকুইড খাবার আমরা কি দেবো এখানে দেখো, এখানে নিয়েছি আমি 2টো আলুর খোসা এবং 2টো শশার খোসা। তো সব সময় আমরা কিন্তু কলার খোসা হাতের কাছে থাকে না, বা পেঁয়াজের খোসাও হাতের কাছে অনেক সময় অনেকের বাড়িতে থাকে না, সেই জন্য শশার খোসা 2টো এবং আলুর খোসা 2টো। তো এই দুটোকে আমরা 1 লিটার জলে 2 দিনের জন্য ভিজিয়ে রাখবো, এবং তারপর আমরা সেই লিকুইড তরল 500 ml সাধারণ জলের সাথে খুব ভালোভাবে ডাইলিউট করে তবেই কিন্তু আমরা গাছে প্রয়োগ করব। বন্ধুরা আলুর খোসা এবং শশার খোসার মধ্যে আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, ফসফরাস, তাছাড়া আরও বিভিন্ন ধরনের ম্যাক্রো মাইক্রোনিউট্রিয়েন্টস আছে। তো এই লিকুইড খাবার আমরা কতটা পরিমাণ প্রয়োগ করব? একটা 10 ইঞ্চি টবে 2 গ্লাস পরিমাণ, যে অনুষ্ঠান বাড়ির যে প্লাস্টিকের গ্লাসগুলো হয় সেই গ্লাস মেপে আমরা 2 গ্লাস পরিমাণ লিকুইড খাবার গাছে প্রয়োগ করব। এই লিকুইড খাবার আমরা মাসে 3 বার প্রয়োগ করব, 10 দিন অন্তর অন্তর। যে কোনো ঘরোয়া খাবার কিন্তু পরিমাণে একটু বেশি প্রয়োগ করতে হয়, বারে বেশি প্রয়োগ করতে হয়, তবেই কিন্তু গাছে আমরা ভালো রেজাল্ট দেখতে পাই। খাবার প্রয়োগ করার সময় লক্ষ্য রাখবে যে মিডিয়া যেন হালকা ময়েশ্চার থাকে। অতিরিক্ত শুকনো মিডিয়াতেও আমরা খাবার দেবো না, আবার অতিরিক্ত কাদা মাটিতেও আমরা খাবার প্রয়োগ করব না। তো এই যে খাবারটা আমি দেখালাম বন্ধুরা, এই খাবারটা তোমরা কিন্তু গোলাপ গাছ, জবা গাছ, বাগানের যে কোনো গাছে প্রয়োগ করতে পারবে। যে কোনো গাছে প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তার কারণ আমাদের হাতের কাছে এমন কিছু কিছু খোসা থাকে যেগুলো আমরা ফেলে দিই। তো এই ফেলে না দিয়ে আমরা যদি ভিজিয়ে রেখে সেই জলটা গাছে প্রয়োগ করতে পারি, বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। যদি জমিতে গাছ থাকে তাহলে কিন্তু তোমরা এখানে জমির গাছের ক্ষেত্রে 1 লিটার তরল খাবার প্রয়োগ করবে। বন্ধুরা এবার আসি পোকামাকড়ের কথায়। এই অ্যালামন্ডা গাছে পোকামাকড়ের আক্রমণ কিন্তু খুব কম হয় না বললেই চলে। তবুও আমরা যদি মাঝে মধ্যে এই প্রচণ্ড গরমে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে নিম তেল গাছে স্প্রে করতে পারি, তাহলে আমাদের বাগানের প্রত্যেকটা গাছের পাতা যেমন সবুজ চকচকে থাকবে, ঠিক তেমন কিন্তু গাছ রোগমুক্ত থাকবে। 1 লিটার জলে 5 ml নিম তেল এবং 1 চামচ পরিমাণ শ্যাম্পু অথবা হ্যান্ড ওয়াশ খুব ভালোভাবে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে হবে। গাছের পাতায় এটা কিন্তু প্রতি সপ্তাহে 1 দিন স্প্রে করবে। যেহেতু এটা জৈব কীটনাশক সেই কারণে আমাদেরকে প্রতি সপ্তাহে 1 বার করে স্প্রে করতে হবে। যদি রাসায়নিক কীটনাশক স্প্রে করতে চাও সেক্ষেত্রে কিন্তু 15 দিন অন্তর অন্তর সন্ধ্যাবেলা স্প্রে করতে হবে। অতিরিক্ত রোদুরে কিন্তু নিম তেলও স্প্রে করা যাবে না, রাসায়নিক পেস্টিসাইড তো স্প্রে করাই যাবে না, তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে বা গাছের ফুল পুড়ে যেতে পারে। কিন্তু তোমরা নিম তেল গাছের ফুলেও স্প্রে করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা নেই, ফুলে কোনো রকম কোনো কিছুই হবে না। আর যদি রাসায়নিক পেস্টিসাইড ফুলের ওপর স্প্রে করো তাহলে কিন্তু ফুলগুলো পুড়ে যেতে পারে। কীটনাশক প্রয়োগ করার পাশাপাশি তোমরা যদি অনুখাদ্য মাসে অন্তত 2 বার প্রয়োগ করতে পারো, যখনই কীটনাশক প্রয়োগ করবে ঠিক তার 3 দিন পর বা 4 দিন পর বাগানে প্রত্যেকটা গাছে যে কোনো অনুখাদ্য, তো আমি বায়োভিটা-এক্স লিকুইড, সিউইড লিকুইড প্রয়োগ করি, তো তোমরা অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড, সাগরিকা যে কোনো অনুখাদ্য মাসে 2 বার স্প্রে করবে। তাহলে দেখবে বাগানের কোনো গাছে কোনো রকম কোনো সমস্যা সহজে আসবে না। গাছে যদি সঠিক পুষ্টি তোমরা প্রয়োগ করতে পারো, গাছ যদি সতেজ থাকে, গাছ যদি সবুজ থাকে, তাহলে কোনো রকম কোনো রোগ পোকা আক্রমণ হয় না, তাছাড়া গাছে প্রচুর পরিমাণে কুঁড়িও আসে। বন্ধুরা এই ছিল অ্যালামন্ডা গাছের গ্রীষ্মকালীন পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের এই ভিডিওটা দেখে যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।